এসআইআর 2026 ফাইনাল তালিকা পাবলিশের সময় যত এগিয়ে আসছে মানুষ এর উৎকণ্ঠা তত বৃদ্ধি পাচ্ছে, পাওয়াটাই স্বাভাবিক। প্রশ্নগুলোতে তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। প্রচুর প্রশ্ন আমি পড়লাম, বুঝলাম, নোট করলাম। এখন সেগুলো নিয়ে আলোচনা করব এবং আরও দু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এই যে 28 তারিখা ফাইনাল তালিকা পাবলিশ হতে চলেছে, এই তালিকায় কার কার নাম থাকছে, কতগুলো নাম থাকছে এবং কিভাবে নামগুলো থাকছে। 7 কোটির ওপরে মানুষের নাম ফাইনাল তালিকায় থাকছে। প্রথম খসড়া তালিকা যে পাবলিশ হয়েছিল সেখানে যে 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল, সেটা বাদ দিয়ে প্রায় সকলের নামই থাকছে। যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে সম্ভবত সেগুলোও থাকছে, কিন্তু মেনশন করে। কিভাবে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি ভিডিও শেষে। তার আগে আপনাদের উদ্বেগ উৎকণ্ঠায় ভরা অনেকগুলো প্রশ্ন, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম প্রশ্নটা করেছিল, আমি ভোটের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ফর্ম 6 রিজেক্ট হয়েছে। আমার 2002-এর তালিকায় বাবা অথবা মা আছে, তাহলে পরবর্তীতে আমার বাবা অথবা মায়ের নাম ফাইনাল তালিকায় যদি প্রকাশ পায়, তাহলে আমি কিভাবে ভোটটা তুলব? একদম সিম্পল। 2002-এর তালিকায় যার নাম রয়েছে, ওনার নাম যদি এসআইআর 2026-এর তালিকায় টিকে যায়, ওনাকে আবার প্রজনী দেখিয়ে, অর্থাৎ 2002-এর যে খসড়া তালিকা এবং 2026-এর যে খসড়া তালিকা, সেটা দেখালেও পরবর্তীতে চলবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখিয়ে আপনি আবার নতুন করে ফর্ম 6 ভরে অ্যাপ্লাই করে দেবেন। 2002-এরটা এখনও অবধি লাস্ট এসআইআর, অতএব সেটা দিয়ে বর্তমানে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে। 2026 এসআইআর ফাইনাল তালিকা পাবলিশ হয়ে গেলে পরে সেটাই হবে লেটেস্ট এসআইআর, অতএব সেই তালিকাটাও তখন গ্রহণযোগ্য হবে এবং সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের সন্তান সন্ততিরা সেই তালিকা দিয়ে তাদেরকে প্রজনী লিঙ্কেজ দেখিয়ে কিন্তু নাম তুলতে পারবে। এরপরে আলোচনা করছি নো রেকর্ড ফাউন্ড। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের নাম নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এপিক নাম্বার দিয়ে সার্চ করলেও নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। ক্ষেত্রগুলো আলাদা আলাদা। যারা ফর্ম 6, ফর্ম 8 ভরেছিলেন তাদেরও অনেকে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। অনেকগুলো প্রশ্ন আছে, আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। এবং অনেকে, আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম যে খসড়া তালিকায় বা প্রাক্তন আপনার ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, আপনার এপিক নাম্বার দিয়ে সেই ডেটাগুলো চেক করে নেন, সেখানেও অনেকের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এটা কেন আমি বিস্তারিত বলছি এবং বোঝাচ্ছি। সামান্য একটু ইঙ্গিত দিয়ে রাখি, অনেকগুলো কেস, প্রায় 60 লক্ষ যে পেন্ডিং রয়েছে, সেই পেন্ডিং কেসগুলোর মধ্যে যাদের নাম রয়েছে সম্ভবত তাদের আপাতত নো রেকর্ড ফাউন্ড দেখাবে। আরও বিস্তারিত বলছি। কিছু ক্ষেত্রে যাদের ফর্ম 6, ফর্ম 8 নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল, সার্চ করতে গিয়ে বেশ কয়েকদিন, 3, 4, 5, 7 দিন বা 10 দিন, 15 দিন নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে। তার পরবর্তীতে ওকে হয়ে গিয়েছে অটোমেটিক্যালি, কাউকে কিছু করতে হয়নি। তো এক্ষেত্রে আপনাকে ওয়েট করা হতে পারে। আর ওয়েট করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করারও নেই কারো। আপনার বিএলও, আপনার এইআরও, আপনার ইআরও কিচ্ছু করতে পারবে না, তাদের বর্তমানে কাজ শেষ। অতএব আপনাকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে ওয়েট। অনেকের এই ওয়েট করেই কিন্তু সমস্যার সমাধান হয়েছে। প্রথমে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল, অনেক পরবর্তীতে তাদের স্ট্যাটাস চেক করতে গিয়ে ঠিকঠাক শো করেছে। অতএব আপনাদেরও আমি এই কথাই বলবো, এখন আপাতত ওয়েট করুন, চেক করতে থাকুন। কিছুদিন পর পর হয়তো আপনারটাও পরবর্তীতে ফিরে আসবে, ওকে দেখাবে। এর পরের কেসটা যিনি লিখে পাঠিয়েছেন, প্রশ্ন করেছেন, খুব গুরুতর প্রশ্ন এবং অনেকের এই প্রশ্নটার উত্তর জেনে রাখা উচিত। লিখেছে বয়স 50-এর বেশি, 2002-এর তালিকায় নাম ছিল না, বাবাকে প্রজনী লিঙ্কেজ দেখিয়েছি, অর্থাৎ বাবার নামটা ছিল। পরবর্তীতে নোটিশ ইস্যু হয় এবং সেই নোটিশের এগেনস্টে উনি ওনার যতগুলো ডকুমেন্টস ছিল, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ডোমিসিয়াল সার্টিফিকেট ছিল ইস্যুড বাই এসডিও এবং পিএমএওয়াই আইডিও ছিল এবং সার্টিফিকেটটা ছিল, সেটাও তিনি সাবমিট করেছেন। এখন প্রশ্ন হলো, এইআরও সাহেব ওনার ডোমিসাইল সার্টিফিকেট এবং পিএমএওয়াই সার্টিফিকেটটাকে আপলোড করেনি, ফলত ওনার রোল ব্যাক এসেছে। তো উনি এখন চিন্তিত কী করবেন। একদম খুব ভালো এই প্রশ্নটা আমি খুঁজছিলাম অনেক দিন থেকে, যে কারো ক্ষেত্রে এই সমস্যা হয়েছে কি না। আবার বোঝাচ্ছি, ওনার বয়স 50-এর বেশি, নিজের নাম 2002-এর তালিকায় ছিল না, ডকুমেন্টস ছিল এবং বাবার নাম 2002-এর তালিকায় ছিল, প্রজনী লিঙ্কেজ করিয়েছে বাবাকে এবং হিয়ারিং নোটিশ যখন এসেছিল ওনার আধার, প্যান, ভোটার রেশন থেকে শুরু করে পিএমএওয়াই ঘর যে পেয়েছেন সেই সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট, এটা উনি সাবমিট করেছেন। কিন্তু রোল ব্যাক এসেছে
এবং সেখানে দেখা গেছে যে AERO এন্ড থেকে ওনার যে ডোমিসাইল এবং যে PMAY সার্টিফিকেটটা ছিল সেটা আপলোড করা হয়নি। তো এখন উনি চিন্তিত আছেন কি করবেন। আপনাকে প্রথমত বলে রাখি যে আপনার মতো যাদের বয়স 50 বা তার বেশি এবং 2002-এর তালিকায় নামটা নেই, ওনাদের নিয়ে স্পেশাল চেকিং হচ্ছে। ভয়ের কিছু নেই। স্পেশাল চেকিং হচ্ছে যে এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও ইনি 2002-এর তালিকায় নেই কেন। এটা ভয়ের কিছু নয়। যদি আপনি অথেন্টিক ইন্ডিয়ান হয়ে থাকেন, আপনাদের যদি ডকুমেন্ট থেকে থাকে, তাহলে ভয়ের কিছু নেই। একটু খুঁটিয়ে দেখছে এবং দেখাটা স্বাভাবিক। এটা উচিত হওয়া যে 50 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনি 2002-এর তালিকায় নেই কেন, নিয়ম অনুযায়ী থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু নেই এই কারণে একটু খতিয়ে দেখছে। এই হচ্ছে প্রথম প্রশ্ন। অতএব ভয়ের কিছু নেই, দেখবে আবার ওকে পাবে, হয়ে গেল। AERO সাহেব আপনার যে ডোমিসাইল সার্টিফিকেট এবং PMAY সার্টিফিকেট আপলোড করেনি, তার কারণ তখন এটা স্পষ্ট নির্দেশ ছিল এগুলো চলবে না। 14 তারিখে যখন ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার কথা ছিল, পুরনো তারিখ ছিল, তার একদিন আগে ECI নোটিশ দিয়ে জানিয়েছিল যে ডোমিসাইল সার্টিফিকেটকে ওনারা অ্যাকসেপ্ট করবে। অতএব AERO তার অনেক আগে আপনার ডকুমেন্টসকে আপলোড করে দিয়েছিল, ওনার কোনো দোষ নেই। এটা ECI পরে মেনশন করেছে, এই জন্যে ওনাকে দোষ দেওয়া যাবে না। কিন্তু আপনার যেহেতু ডকুমেন্টসগুলো রয়েছে, তাহলে আপনার কেসটা রোল ব্যাক আসলেও আইদার ওকে করে পাঠিয়ে দিয়েছে AERO বা ERO সাহেব, একদম 100% আপনি নিশ্চিত থাকেন। যদি নাও পাঠায়, পেন্ডিং কেসের মধ্যে আপনারটা চলে যাবে এবং পেন্ডিং কেসে যখন আপনার হিয়ারিং হবে, এই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনার হিয়ারিং সাকসেসফুল হয়ে যাবে। আবারও বলছি, 50-এর ঊর্ধ্বে যাদের বয়স 2002-এর তালিকায় নাম নেই, তাদের সবাইকে নিয়ে একটু স্পেশাল চেকিং করছে এবং এ কারণেই সবচাইতে বেশি ওই বয়সী লোকেদের রোল ব্যাক বা ডকুমেন্ট টু বি রিভিউডটা এসেছে। এটা নিয়ে ভয়ের কিচ্ছু নেই, স্বাভাবিক এটা। মাঝখানে একটু বলে রাখি যে অনেকগুলো প্রশ্ন আজকে রিপিটেটিভ হতে পারে। তার কারণই হচ্ছে অনেক নতুন শ্রোতা আমাদের এই পরিবারে জুড়েছে এবং ওনারা যে সমস্ত প্রশ্নগুলো করছেন, সেই সমস্ত প্রশ্নের অনেকবার উত্তর আমি আমার প্রাক্তন ভিডিওগুলোতে, পুরনো ভিডিওগুলোতে দিয়ে রেখেছি, কিন্তু ওনারা মেবি সেটা জানে না। এ কারণে সে একই ধরনের প্রশ্ন আমাকে করেছে। আমি টাচ দিয়ে সেই প্রশ্নগুলো যাওয়ার চেষ্টা করব এবং সবাইকে অনুরোধ করব, যে ধরনের প্রশ্নগুলো করছেন আমি শিওর 95% প্রশ্নের উত্তর আমার দেওয়া রয়েছে ভিডিওসগুলোতে। আপনারা যদি একটু চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখেন, 7 দিন পুরনো, 10 দিন পুরনো, আপনি কিন্তু আনসার পেয়ে যাবেন এবং যে থাম্বনেইলটা রয়েছে সেখানে সেই সমস্যাগুলোর উল্লেখ রয়েছে। তো আপনার যে সমস্যা সেটা দেখে নিয়ে সেই জাতীয় ভিডিওটা আপনি একবার দেখে নিতে পারেন। কারণ একই প্রশ্ন বারবার দিতে গেলে আমার যে শ্রোতারা অপেক্ষা করে থাকে ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ওনারা কিন্তু একটু বিরক্তিবোধ করতে পারেন। তবে সবাইকে অনুরোধ করব হাত জোর করে, বিরক্তিবোধ করবেন না। মানুষ বুঝতে পারছে না মানুষ কোথায় যাবে, প্রশ্ন করবে, কোথা থেকে উত্তরগুলো পাবে, উদ্বিগ্ন। এ কারণে আপনাদেরও আমি অনুরোধ করব বরং যে পারলে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন। যেহেতু আপনারা অলরেডি জানেন, আমি আপনাদের জানিয়েছি, বা অনেকে জ্ঞাত আছেন অলরেডি, ওনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন কমেন্ট সেকশনে। আমার পক্ষেও তো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া পসিবল না, আমার চেহারা দেখতেই পাচ্ছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু যাই হোক, আমি এটা নিয়ে অভিযোগ করছি না। দিন রাত 24 ঘন্টা মোবাইল ইনফরমেশন এগুলো নিয়ে থাকতে হচ্ছে। আমি রাজি আছি, যতদিন SIA প্রক্রিয়াটা না শেষ হচ্ছে আমি আপনাদের ইনফরমেশন দেবো। একটু কাইন্ডলি ধৈর্য ধরবেন, সকলকে অনুরোধ করছি। পরের প্রশ্নটা করেছে @VK, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো জানা উচিত, তাহলে অনেক মানুষ জানতে পারবে। প্রশ্নটা করেছে ওনার ওয়াইফ এর নাম 2002-এর তালিকায় ছিল না, পিতা মাতার নাম ছিল। পিতাকে ওনার ওয়াইফ লিঙ্কেজ দেখিয়েছে, অর্থাৎ @VK যে প্রশ্ন করেছে ওনার শ্বশুরমশাইকে ওনার ওয়াইফ লিঙ্কেজ দেখিয়েছে নিজের পিতাকে, স্বাভাবিক। পরবর্তীতে হিয়ারিং নোটিশ এসেছিল এবং সাবমিট ডকুমেন্টগুলোর মধ্যে ছিল মাধ্যমিক ও HSের অ্যাডমিট এবং সার্টিফিকেট, দুটো সাবমিট করেছিল। যেহেতু অ্যাডমিটটা বার্থ প্রুফ এবং সার্টিফিকেটটা গার্জিয়ানের নাম প্রুফ, সার্টিফিকেট প্রুফ হিসেবে দেখা হয়, যেটা দিয়ে যাকে আপনি প্রজেনি লিঙ্কেজ দেখেছেন ওনার নামটা সেখানে উল্লেখ থাকলে অনেক সুবিধা হয়। এই কারণে গতকাল আবার এই ডকুমেন্টসটা নিয়ে কোর্ট কথা বলেছে যে অ্যাডমিটের সাথে সার্টিফিকেটটাও দিন। এবার ইনার প্রশ্নটা হচ্ছে, ওয়াইফের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যাডমিট সার্টিফিকেট দেওয়ার পরেও, যেখানে ওয়াইফের পিতার নাম উল্লেখ রয়েছে যাকে উনি প্রজেনি লিঙ্কেজ দেখিয়েছেন, তারপরেও নতুন করে ব্লক অফিস থেকে ডাক এসেছে। ব্লক অফিস থেকে নিশ্চয়ই আর কি AERO অথবা ERO সাহেবের এন্ড থেকে ডাকটা এসেছে ইনার কাছে যে ইনার পিতার কোনো ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ এই যে ইনার ওয়াইফ আছে, ইনার ওয়াইফের পিতার কোনো একটা ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছে। তো ইনি বুঝতে পারছে না যে সমস্ত ওকে রয়েছে, নামের বানানো ভুল টুল কিছু নেই, সব ঠিক থাকা সত্ত্বেও পিতার ডকুমেন্টস কেন চাইছে। তাহলে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আপনি 2002 সালের
যাকে লিঙ্কেজ দেখাচ্ছেন ওনার 2002-এর তালিকায় নামের পেজটা এবং তার সাথে যে কোনো একটা ডকুমেন্ট দেওয়া বাধ্যতামূলক। এটা নিয়ম। এখানে নতুন করে আপনার কাছে চাইছে না, সকলকেই এটা প্রোভাইড করতে হচ্ছে। এবং আপনার শ্বশুর মশাইয়ের যদি 2002-এর তালিকায় নাম থেকে থাকে, এনি ওয়ান ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট আপনি প্রোভাইড করে দিন। তর্কে যাবেন না, ডকুমেন্ট আপনাকে দিতেই হবে, যে কোনো একটা ডকুমেন্ট। উনি যদিও বলছে যে কোনো ডকুমেন্ট নেই, থাকার কথা, যেহেতু 2002-এর তালিকায় নাম আছে, কোনো না কোনো একটা ডকুমেন্ট থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে কি হবে আমি কিন্তু বলতে পারছি না, তবে থাকলে অনুরোধ করব ডকুমেন্টটা দিয়ে দিন। এরপরে অনেকে প্রশ্ন করেছে, আমি যে ভিডিওটা দেখিয়েছি ইসিআই নেট থেকে কিভাবে আপনারা আপনাদের ভোটার তথ্যগুলো ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখবেন, সেখানে অনেকে ট্রাই করতে গিয়ে দেখছে নো রেকর্ড ফাউন্ড। বেশ চিন্তিত সকলে হওয়াটাই স্বাভাবিক। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমত এটা একটা অপরিহার্য নথি নয়। আপনি যে আপনার পুরনো ডেটাগুলোকে সেভ করে রাখতে চাইছেন, এগুলো অনেক ফর্মে আপনার কাছে অলরেডি আছে, যেমন খসড়া তালিকায় আছে, আপনার ভোটার কার্ড রয়েছে, প্রাক্তন ভোটার লিস্টগুলো রয়েছে, এই রূপে আপনার কাছে রয়েছে। আমি একদম আপডেটেডটা আপনাকে সংগ্রহে রাখতে বলছিলাম, যেটা মোটামুটি 2026 সালের এসআইআরের খসড়া লিস্ট, সেটা রাখতে বলছিলাম। এটা যদি সংগ্রহে না রাখতে পারেন খুব বড় ক্ষতি নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে 60 লাখ পেন্ডিং কেসেস এখনও রয়েছে, ওনার মধ্যে যদি কোনো ব্যক্তির নামটা থেকে থাকে, এটা হতে পারে যে সেই কারণে রেকর্ডটা আপাতত পাওয়া যাচ্ছে না। তার মানে এই নয় যে রেকর্ডটা পাওয়া যাবে না, এটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে, এ কারণে নামগুলো পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে, বুঝতেই পারছেন যে লিঙ্কগুলো, যে ওয়েবসাইট লিঙ্কগুলোতে ওনারা এই তালিকাগুলো প্রকাশ করছেন এবং সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করছি নামগুলো, সেগুলোতে কিন্তু বর্তমানে কাজ চলছে। যে ফাইনাল তালিকা পাবলিশ করবে, সেটা তো অনেক বড় প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াটা চলছে জন্য সাময়িকভাবে কোনো ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিতে পারে বা নো রেকর্ড ফাউন্ড দেখাতে পারে। খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। যদি ইসিআই নেট থেকে আপনার প্রাক্তন ভোটিং ডেটাগুলো না দেখায়, ভোটার ডেটাগুলো, তাহলে এটা একটা অপরিহার্য তথ্যও নয়, থাকাটা ভালো ছিল। আর এটা নিয়ে টেনসড হওয়ার কিছু নেই। যদি ফাইনাল তালিকায় আপনার নাম থেকে যায় তাহলে ওকে। এর সঙ্গে এখানে যে আপনার নামটা দেখাচ্ছে না, তার সঙ্গে কিন্তু ফাইনাল তালিকায় নাম থাকা না থাকারও তেমন কোনো সম্পর্ক কিন্তু নেই, এটাও বলে রাখছি। এরপরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বলেছে 2002 এবং বর্তমান 26 বা 24-25 এরপরে নামের মেজর পরিবর্তন রয়েছে। নামের বানানে, গোটা নামটাতে কিংবা পদবিতে মেজর চেঞ্জেস রয়েছে, যেটাকে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি মেজর কেস হিসেবে বর্ণনা করে থাকি। কিন্তু কোনো নোটিশ আসেনি, তারপরেও ইনি চিন্তিত আছেন। এত বড় মেজর কেস যে চিন্তিত রয়েছেন, নোটিশ যদিও ইস্যু হয়নি, আমার নাম ফাইনাল তালিকায় থাকবে কি থাকবে না চিন্তিত রয়েছেন, নাকি বাদ যাবে এটা জানতে চেয়েছেন। তো প্রাথমিক পর্যায়ে যাদের এরকম কেস রয়েছে, নামের পরিবর্তন রয়েছে কিন্তু কোনো নোটিশ আসেনি, নাম, সারনেম বা যে কোনো বড় পরিবর্তন যদি থেকে থাকে এবং যদি আপনার নোটিশ ইস্যু না হয়ে থাকে, তাহলে এক প্রকার নিশ্চিত থাকতে পারেন এবং সম্ভাবনা রয়েছে 100% সম্ভাবনা, যদিও বলছি, যে আপনার নামটা ফাইনাল তালিকায় থাকছে। কেন? কারণ ইসিআই এর নিজের নিয়ম রয়েছে, নোটিশ ইস্যু না করে কারো নাম বাদ দেওয়া যাবে না। তাহলে আপনার নামে যেহেতু নোটিশ ইস্যু হয়নি, তাহলে আপনার নাম বাদ যাচ্ছে না একদম। যদিও এক্ষেত্রে আরেকটা নতুন নিয়ম ওনারা লাগু করে দিল, যে নোটিশ ইস্যু না করেও নাম যদি বাদ দিতে হয়, তাহলে গোটা মানুষদের, বর্তমান যারা তালিকায় রয়েছেন, যারা ফাইনাল লিস্টে থাকবেন না, অর্থাৎ যারা বৈধ ভোটার কিংবা অবৈধ ভোটার, সবার নাম কিন্তু সেই তালিকাটাতে প্রকাশিত হবে এবং কার নাম ফাইনালাইজড কার নাম ফাইনালাইজড নয়, সেটা সেই তালিকার মধ্যেই নামের পাশে মোস্ট প্রবাবলি লেখা থাকবে। যদিও আমি এই ধরনের কেসগুলোকে বলবো, যাদের মেজর চেঞ্জেস রয়েছে, কোনো প্রকার বা চেঞ্জেস নেই কিন্তু কোনো নোটিশ আসেনি, তারা প্রোডাক্ট অ্যাজ ফাইনাল ধরে রাখতে পারেন, আপনারা একদম পার্ক হয়ে আছেন ফাইনাল তালিকায়। এই অবধি সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, আপনারা নিশ্চিত থাকুন। এবার আসছি, এখনও অবধি খবর পাওয়া অবধি যে ফাইনাল তালিকা পাবলিশ হবে, সেখানে 7 কোটির বেশি মানুষের নাম থাকছে। টোটাল 8 কোটির উপরে ভোটার, তার মধ্যে খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে 7 কোটি সামথিং নাম বেঁচে ছিল। এর মধ্যে আবার 60 লক্ষের মতো পেন্ডিং কেসেস, তো সেই পেন্ডিং কেসেসগুলো ফাইনাল তালিকায় মেবি ইনক্লুড করা হবে। যদি হয়ে থাকে তাহলে আমি একটা প্রবাবল পিকচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে সম্ভবত তালিকাটা ফাইনাল লিস্টটা এরকম হতে পারে।
যতগুলো নাম 58 লক্ষ বাদ দেওয়ার পরে এবং মৃত ভোটার থেকে শুরু করে ডুপ্লিকেট ভোটার এই নামগুলোকে ঝেড়ে ফেলার পরে যে নামগুলো আসবে তাদের সকলের নাম ফাইনাল তালিকায় থাকছে এবং নামের পাশে আইদার লেখা থাকছে অ্যাপ্রুভড, যাদের নাম ফাইনালাইজড তাদের নামের পাশে হয়তো লেখা থাকবে অ্যাপ্রুভড কিংবা ডিলিটেড, এবং যাদের কেসগুলো এখনও শুনানি চলছে তাদের নামের পাশে লেখা থাকতে পারে পেন্ডিং। এইভাবে তালিকাটা প্রকাশ হবে। অতএব বুঝতে পারছেন তো যে বিনা নোটিশে নাম বাদ দেওয়া যাবে না, বিনা নোটিশে নাম বাদ দেবেও না। নতুন পদ্ধতি, একবারে তালিকা প্রকাশ হবে এবং সেখানে আপনার নামের পাশে লেখাই থাকবে যে whether it is approved or deleted or pending। যদি পেন্ডিং থাকে চান্সেস এখনও রয়েছে অনেকটাই, অলমোস্ট 90% ধরতে পারেন যে হিয়ারিংয়ের পরে আপনার কাছে নথি থাকলে নাম আপনার ফিরে আসছে। যারা অ্যাপ্রুভড তারা তো অ্যাপ্রুভড, মানে আপনাদের আর কোনো চিন্তা নেই। যারা ডিলিটেড তারা কিন্তু ডিলিটেড মানেই শেষ নয়। যদি বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে সেদিন থেকে আপনাদের নতুন করে লড়াইটা শুরু হচ্ছে। তালিকায় ফিরে আসার যে প্রসেসগুলো রয়েছে সেটা হচ্ছে এই ডিলিটেড যখন আপনি লেখা দেখবেন তখন আপনার আর পেন্ডিং কেসগুলোতে আপনি নেই, অতএব জজরা আপনাকে আর বিচার করবে না। এরপর আপনার সেই প্রক্রিয়া শুরু হচ্ছে যেটা হচ্ছে প্রথমে আবেদন করতে হবে আপনাকে ডিইওর কাছে উইদিন 15 days। ডিইওর কাছে 15 দিনের মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন, না পেলে আরও 30 দিন সময় পাবেন। 30 দিনের মধ্যে সিইওর কাছে আবেদন করতে হবে। 30 দিনের মধ্যে যদি উনি আপনাকে সমাধান না দিতে পারেন তারপরে আপনি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারবেন। এই রিট পিটিশন কিভাবে করবেন না করবেন এ সম্পর্কিত আমি আলোচনা করেছি, যদিও আমি লয়ার নই এই কারণে বিস্তারিত আমি এই বিষয়ে আপনাদের জ্ঞান দেব না। আমি বলবো রিট পিটিশন দাখিল করার আগে আপনার যে সমস্ত নথিপত্র আছে সেগুলো নিয়ে আগে তালিকাটা প্রকাশ হোক, তারপরে ভালো কোনো লয়ার, কোনো সৎ লয়ারকে আপনি নথিগুলো দেখিয়ে ওনার সঙ্গে আলোচনা করে রাখুন। তাহলে আপনার নথিগুলোর উপরে যে মেরিট তৈরি হবে সেই মেরিটের উপরে উনি যে রিট পিটিশনটা করবে কোর্ট আপনাকে বিচার দেবে। যদি আপনি বৈধ নাগরিক হয়ে থাকেন, অনেক বৈধ নাগরিকের নাম ডিলিট হতে চলেছে। কেন? কারণ ওই যে 13টার মধ্যে নথি দেখাতে পারেনি অথচ তারা বৈধ। আমার নিজের পার্টি রয়েছে, আমি দেখিয়েছি। এ কারণে আমি বলছি যে আতঙ্কিত হবেন না, এটা নিয়ে নতুন কোনো না কোনো সিদ্ধান্ত তো নিতেই হবে। এবং বিগত ভিডিওতে আমি যেটা আরেকটা আলোচনা করেছিলাম যে নাম না থাকলেই কি বেনাগরিক, আমি আবারও ঘোষণা করছি ভোটার তালিকা থেকে এই 2026-এর এসআইআর ফাইনাল তালিকায় 28 তারিখে যেটা প্রকাশিত হবে সেখানে প্রাথমিক পর্যায়ে নাম না থাকা মানেই কিন্তু বেনাগরিক নয়। কেন? কারণ পরবর্তীতে আপনি বৈধ নাগরিক হলে ফিরেও তো আসতে পারেন। তাহলে এভাবে কাউকে বেনাগরিক ঘোষণা করা যায় না শুধুমাত্র ভোটার তালিকায় না থাকার কারণে। অনেক বৈধ নাগরিক ভোটই তোলেনি অনেক বয়স তাদের, তারা কি অবৈধ নাগরিক? তারা ইন্ডিয়ান, এটাই বলতে চেয়েছি। কিন্তু পরবর্তীতে যদি নাগরিকপঞ্জি তৈরি হয় সেখানে আরও যদি ঝাড়াই বাছাই হয় এবং তারপরে যাদের নাম একেবারে নাগরিকপঞ্জি থেকে বাদ হয়ে যাবে ওনাদেরকে আমরা নাগরিক হিসেবে যে গণ্য নাও করতে পারি সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি আবারও বলছি ভোটিং তালিকা বা ইলেকটোরাল রোলে নাম না থাকা মানেই বেনাগরিক নয়। এ কারণে আপনি এক্ষুনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যে ভোটার তালিকার নাম না থাকলে আমার সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কাছে এখনও 3টে দরজা খোলা রয়েছে। ডিইওর কাছে আপনি যেতে পারছেন, সিইওর কাছে আপনি যেতে পারছেন এবং আদালতের দ্বারস্থ আপনি হতে পারছেন। তাহলে কোনো অবৈধ নাগরিক মানে বিদেশি নাগরিকরা কি এই 3 সুবিধা নিতে পারত? কোনো এক বিদেশি নাগরিক এসে আমাদের ডিইওর কাছে বা সিইওর কাছে বা কোর্টের কাছে রিট পিটিশন দাখিল করতে পারবে কি? আবেদন করতে পারবে কি? পারবে না। আপনি যখন পারছেন তার মানে এটা প্রমাণিত যে আপনি এখনও নাগরিক। ইলেক্টর নন হয়তো, কারণ ইলেকটোরাল রোল থেকে আপনার নামটা কেটে গিয়েছে, কিন্তু আপনি নাগরিক, বৈধ নাগরিক। এ কারণে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আবারও বলছি, যদিও টেনশন হবে, ঠান্ডা জল পান করেন, মাথা ঠান্ডা রাখেন, জো হোগা দেখা জায়গা। আমি তো আলোচনা করছি এবং এবার একটা অনুরোধ করব আপনাদেরকে এবং এই অনুরোধটা আপনারা সকলে আমার রাখবেন। সেটা হচ্ছে দেখুন কয়টা মাত্র প্রশ্ন নিয়ে অনেকটা সময় কেটে গেল, আপনাদেরও সময়ের যথেষ্ট মূল্য রয়েছে। এ কারণে আমি অনুরোধ করছি সবাইকে হাত জোর করে যে চেষ্টা করবেন, যারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন ওনাদের বিশেষ করে অনুরোধটা করছি, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বরং আপনি 3 থেকে 5 জন মানুষের
যদি উত্তর জানেন প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দিয়ে দিন, কারণ সময়টা একদমই কম আর আগামীকালের দিনটা মাত্র রয়েছে। 28 তারিখে তো এগুলো নিয়ে আর কথা বলাটাই অযথা হয়ে যাবে। সেদিন তো তালিকা প্রকাশ হবে এবং সবাই সেটা নিয়েই ব্যস্ত থাকবে। তাই প্রশ্নগুলো পড়ুন এবং সেটাই হবে আমার প্রতি ধন্যবাদ, এবং আপনাদের আমি আগাম ধন্যবাদ দিয়ে রাখছি আমি অন্তর থেকে, যারা এই কাজটাতে আগ্রহী তাদেরকে। ভালো থাকুন। রাত্রে আর কোনো ভিডিও যদি কোনো ইনফরমেশন থাকে আমি সংগ্রহ করতে পারি ইম্পর্টেন্ট, তাহলে অতি অবশ্যই দেব, এবং সেটা যদি না পারি তাহলে আপনাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যদি পাই সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব রাতে আরেকটা ভিডিওতে, না হলে আগামীকাল সকালে পাবেন। আবারও ঘোষণা করছি, আপনাদের করা প্রশ্নগুলোর অনেকগুলোর উত্তর দেওয়া রয়েছে আমার বিগত ভিডিওগুলোতে, সেগুলোতে থাম্বনেইলগুলো বা আমার যে হেডিং রয়েছে ভিডিও সেটা দেখে সার্চ করলেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। ধন্যবাদ, শুভরাত্রি।